আসসালামাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, সহকারী শিক্ষক, গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। তো আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফাইল মেনু, ফাইল রিবনের যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই 4টা মেনু সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব তোমরা প্রত্যেকেই তোমাদের নিজ নিজ খাতা নিয়ে প্রস্তুত থাকবে এবং আমার এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আজকের ক্লাসটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ আজকের টিউটোরিয়ালে থাকছে মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্টেন্ট সকল কাজ, যা সম্পূর্ণ বাংলায় আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই পার্টে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওপেন করতে হয় এবং রিবনের সকল মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাবো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 4র্থ অধ্যায়ে যা থাকছে সেই বিষয়গুলো তো থাকবেই, এর বাইরেও কিছু অংশ আছে যেটা আমাদের এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে অবশ্যই শিখতে হয়। আমি সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। সাধারণত লেখালেখির কাজটি এই মাইক্রোসফট ওয়ার্ডই করা হয়ে থাকে। আজকের ক্লাসটি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ ব্যবহার করতে সক্ষম হবে এবং প্রত্যেকটি মেনুর প্রত্যেকটি অপশন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে একটা একটা মেনু করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। তাহলে আর দেরি নয়, এবার শুরু করা যাক। তো প্রথমেই আমরা কিভাবে মাইক্রোসফট প্রোগ্রাম চালু করব তা দেখে নিই। আর মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু করার পূর্বে প্রথমেই আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কি এই সম্পর্কে ধারণা দেয়া। আমরা তোমাদের যখন ওই ক্লাস 4র্থ অধ্যায় সম্পর্কে একটা ভিডিও দিয়ে আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। তো আজকে আবারও বলছি, কম্পিউটারের মাধ্যমে চিঠিপত্র লেখা, ফাইল নোট তৈরি করা অথবা যে কোনো ধরনের প্রতিবেদন তৈরি করার জন্যই ব্যবহৃত প্রোগ্রামকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, সংরক্ষণ প্রভৃতি কাজের জন্য ওয়ার্ড প্রসেসর ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এমএস ওয়ার্ড মাইক্রোসফট কোম্পানির একটা ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। এই অধ্যায়ে আমরা এমএস ওয়ার্ড কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিশদভাবে ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড প্রোগ্রামে আমি ওপেন করব কিভাবে, এই থেকে শুরু থেকে আমরা এবার দেখাচ্ছি। তো আমরা তিনভাবে আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামকে ওপেন করতে পারি। আমি তিনভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যে প্রক্রিয়াটা তোমাদেরকে ভালো লাগে তোমরা সেই প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে। তো প্রথমে হচ্ছে আমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা সকল প্রোগ্রামগুলো, অল প্রোগ্রাম দেওয়া আছে এখান থেকে আমরা খুঁজে নেব আমাদের ওয়ার্ড প্রোগ্রামটা। তো এখানে এই ফিল্টারে ক্লিক করি, এখান থেকে নিচের দিকে যাই, এই যে ওয়ার্ড 2000, এটা ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন হয়ে যাবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করব। তো এভাবে আমরা ওপেন করতে পারি। এই গেল একটা প্রক্রিয়া। আমি আর একটা প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। আমরা এই সার্চ বারে যদি এমএস ওয়ার্ড লিখে দেই, এই যে আমি এমএস লেখার সাথে সাথে কিন্তু ওয়ার্ড 2013, এই যে ওয়ার্ড, আমরা এইটা অথবা এটার যেটাই আমি ক্লিক করব সেটাই কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করব, এখান থেকে ম্যাক্সিমাইজ করে তারপর কাজ করতে পারি। এই গেল আমার দ্বিতীয় পদ্ধতি। এবার দেখা যাক, আমি বলেছিলাম তিনভাবেই তোমাদেরকে ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে দেখাবো। এবারে আমরা ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখান থেকে এই যে এখান থেকে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আসছে। এটাকে আমরা ক্লিক করি, এই যে আমার এই একটা ডকুমেন্ট। আচ্ছা, এখানে লেখা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই একটা সিলেক্টেড অবস্থায় আছে। আমি যদি সরাসরি এখানে একটা নাম দেই তাহলেও কিন্তু সরাসরি আমার নামটাই সেই আকারে হয়ে যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ। তো আমি এটাকে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল দিই, টিউটোরিয়াল নাম দিলাম। তাহলে আমার এটা একটা
ফাইল নেম হয়ে গেল। ওকে, এবার আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করি, তাহলে আমার ওপেন হয়ে যাবে, অথবা এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে। তো আমি যেভাবে করি তাতেই এটা ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে আমি ওপেন করলাম। এবার আমার ফাইলটা ওপেন হয়ে গেল। তো এবার ফাইল ওপেন করার পর আমি কিন্তু 3ভাবেই শিখিয়েছি। আমি শেষের বারে যে প্রোগ্রামটা ওপেন করে দেখিয়েছি আমি সেটা দেখালাম, অথবা আবার প্রথম থেকে দেখাচ্ছি। আবার স্টার্ট বাটনে ক্লিক করি, এখান থেকে অল প্রোগ্রামসের অফিস 2013 এখান থেকে ওয়ার্ড ওপেন করে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবার ম্যাক্সিমাইজ করে নিলাম, আমার একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে লেখা আছে ডকুমেন্ট 9, অর্থাৎ আমি 9 নম্বর ডকুমেন্টে আছি, ওয়ার্ড। এই আমার এটাকে বলা হয় টাইটেল বার। তো এমএস ওয়ার্ড উইন্ডো এর বিভিন্ন অংশ আছে। এটা একটা এমএস ওয়ার্ডের উইন্ডো ওপেন হলো, এখানের বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেয়া দরকার। তো আমি তোমাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করে রেখেছি, এই কন্টেন্টটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই জানা যাক আমাদের ওয়ার্ড প্রসেসিং কি। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ এবং প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসর কি? যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটাই হচ্ছে ওয়ার্ড প্রসেসর। তো আমি তোমাদেরকে উইন্ডো পরিচিতি দেখাবো। এই আরও একটা আছে, এই যে দেখি একটা উইন্ডো পরিচিতি। এই যে দেখো কুইক অ্যাক্সেস টুলবার। এই যে আমার এই যে এখান থেকে কিন্তু আমি দেখাচ্ছি, এই যে অংশটা দেখা যাচ্ছে, আমি যে তোমাদেরকে কন্টেন্ট দেখাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ 7, আর আমি যে কম্পিউটারে কাজ করতেছি এটা হচ্ছে উইন্ডোজ 10। তো বিষয়টা একই। তো দেখো এই যে টাইটেল বারে কিন্তু শো করতেছে যে আমি কোন জায়গায় আছি, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে লেখা আছে কুইক অ্যাক্সেস টুলবার, কোন অংশকে বলা হয় এইটুকু, এই থেকে এই পর্যন্ত এই অংশগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। নিশ্চয়ই তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এটা হচ্ছে রিবন ট্যাবস, এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, এগুলো হচ্ছে রিবন ট্যাবস। তো উপরের এই বারটাকে বলা হয়, এই যে কুইক অ্যাক্সেস টুলবার কোন বারে আছে? টাইটেল বারে আছে। তাহলে টাইটেল বার কাকে বলে শিখলাম, কুইক অ্যাক্সেস টুলবার কাকে বলে, রিবন বার, রিবন ট্যাবস সম্পর্কে ধারণা নিলাম। এবার আসা যাক যে অফিস বাটন। এই যে আমার এখানে কিন্তু এই অফিস বাটন স্টার্ট, এটাকে অফিস বাটন বলা হয়। এক এক উইন্ডোজে এক এক রকমের। এই যে এই থেকে এই অংশ, এটাকে বলা হয় রিবন। তো এবার আমরা এখানে আবার কিছু স্পেশাল টুলস আছে, যে এই একটা টুলস আমি এটা তো চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানে কিন্তু সরাসরি আমি এই উইন্ডোটা ওপেন করে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে এই পেস্ট, এই যে এখানে যে অংশটা আছে এই যে পেস্টের অংশ, এই কিন্তু পেস্ট। তারপরে এই যে কাট কপি, এই যে কাট কপি, এই যে কাট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ আমি কোনো কাজ যদি সিলেক্ট না করি তাহলে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এই যে কাট কপি, তারপর ফরম্যাট, পেইন্টার ইত্যাদি। আমরা হোম মেনুর সিলেক্টেড করা আছে, হাইলাইটস করা, সে কারণে হোমের অধীনে এই যে ফাইলে ক্লিক করলে ফাইলের অংশ দেখাচ্ছে, আবার ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের যে সব অংশগুলো দেখাচ্ছে। তো এই ছিল ইয়া। তারপরে আমি আরও একটা কন্টেন্ট দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। দেখো তোমাদেরকে জন্য আমি আগেই প্রস্তুত করে রেখেছি। এই যে এইটা আবার প্রথমে টুলবার্স সম্পর্কে, যে এই যে টাইটেল বার কি এটা আবার লিখে রেখেছি, টাইটেল বার। তারপরে এগুলোকে বলা হয় মেনু বার। এই যে ফাইল, এডিট, এই যে রিবন বারের এই যে ফাইল, এডিট, ভিউ, এগুলো হচ্ছে এক একটা মেনু, এটাকে মেনু বার বলা হয়। আবার টাইমস নিউ রোমান, এটা হচ্ছে ফর্মেট, ইংরেজি ফন্ট। টাইমস নিউ রোমান হচ্ছে ইংরেজি একটা ফন্টের নাম। তারপর সত্যমী এমজে, এটা হচ্ছে বাংলা ফন্ট। আর এই যে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, এগুলোকে ফরম্যাটিং টুলবার বলা হয়, ফরম্যাটিং টুলবার বলা হয়। তো তারপরে এই যে রুলার, আমার বাম পাশে রুলার আছে এবং উপরেও রুলার আছে, তাহলে এটা হচ্ছে রুলার। আর নিচে একটা বার আছে, এটাকে বলা হয় ড্রয়িং টুলবার, ড্রয়িং টুলবার, ড্রয়িং টুলবার।
আর এই যে স্ক্রোল বার, এটাকে বলা হয় স্ক্রোল বার। স্ক্রোল বার আমার কিন্তু সাধারণত দুটো থাকে। এই যে ডান পাশে এটাকে স্ক্রোলিং করে আমরা উপরে নিচ করতে পারি যে কোনো ডকুমেন্টকে, আবার নিচের দিকেও একটা স্ক্রোল বার থাকে। তাহলে উপরে এই যে ডান পাশের এই স্ক্রোল বারকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রোল বার, আর নিচের যে রুলার স্ক্রোল থাকে এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রোল বার। এরপর এই যে নতুন ফাইল তৈরি করার পদ্ধতি কিভাবে করতে হয়, এই যে নিউতে ক্লিক করতে হয়। তারপরে এই জায়গাটুকু আমি ছবি আকারে দেখালাম এখানে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কন্টেন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবার যেহেতু আমি তোমাদেরকে কম্পিউটারে প্র্যাকটিক্যালের কাজটাই দেখাবো সরাসরি, সে কারণে আমি তোমাদেরকে একেবারে কম্পিউটারে কাজ করে কিভাবে করতে হয়, এই যে ফাইল সেভ করার পদ্ধতি আমি চিত্রভিত্তিক করে রেখেছি। তারপর ফাইল ওপেন করতে হয় কিভাবে, সেভ করার পর ফাইলটাকে আমরা ওপেন করতে পারি এই। তারপরে এই যে শর্টকাট কি, এ থেকে জেড পর্যন্ত সকল শর্টকাট কিগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। কাজ করার ক্ষেত্রে আমাদের এই শর্টকাট কি অবশ্যই জেনে নিতে হয়। এই বিষয়গুলো তোমাদেরকে তৈরি করে রেখেছি। আমি এই কন্টেন্টের উপরে একটা ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার টুলস বারের পরিচিতি। এবার আমি কাজ করে দেখানোর চেষ্টা করি, তো সবাই খেয়াল করি। এবার আমরা ইংলিশ লিখবো যেহেতু, তাহলে আমরা ফন্ট স্টাইলটাকে টাইমস নিউ রোমান করে নেই। এই যে এটাকে করে নিলাম, এটা তো যেহেতু তোমাদের কাজ দেখাবো। তো এবার আমরা শুরু থেকে দেখাচ্ছি। আমরা একটা লেখা লিখব, তাহলে আমি লিখলাম এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট। আমার বাংলা লেখা হচ্ছে, যেহেতু আমি বাংলা অপশন করা, এটাকে আমি ইংলিশ করে নেই। ওকে, তাহলে আমি এবার লিখি মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল। এবার আমি লিখলাম, এই লেখাটাকে আমি চাচ্ছি বড় করব, বড় আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব, বড় করে দেখাচ্ছি। এবার ফাইলের এই রিবন বারের ফাইলে কি আছে আমরা এটা দেখে নেব। প্রথমেই আছে নিউ, তাহলে নিউ এর কাজ কি, আমরা যখন নিউ ক্লিক করব তখন আমাদের যদি ডকুমেন্ট লিখতে একটা ডকুমেন্ট শেষ হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই একটা নতুন পেজ নিয়ে আসতে হয়, ইনসার্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়। এই হচ্ছে নিউ এর কাজ। আমি তোমাদেরকে যখন ওয়ার্ড ফাইলটাকে ওপেন করে দেখিয়েছি তখন এটা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে আমার কিন্তু এবার আমি আগে 9 নাম্বার ডকুমেন্টে ছিলাম, আমি যখন দ্বিতীয়বার নতুন একটা ডকুমেন্ট নিয়ে এসেছি এখন কিন্তু সে 10 নাম্বার শো করতেছে। এই হচ্ছে নিউ এর কাজ। আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। তাহলে নিউ এর প্রথম অপশন, আমরা ফাইলের প্রথম অপশন নিউ এর কাজ দেখলাম। এবার ওপেনের কাজ কি, আমার সেভকৃত যদি কোনো ফাইল আমি খুঁজতে চাই, সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করে আমি যে ফাইলটা খুঁজতে চাই সেই ফাইলটাকে সিলেক্ট করব। যেমন এটা খুঁজতে চাই, এখানে আমি ক্লিক করতে পারি। এই যে আমার ওই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি ওপেনে ক্লিক করে যে ফাইলটা খুঁজতে চাই সেই ফাইলটাকে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ওই ফাইলটা ওপেন হয়ে যায়। তাহলে এই ছিল আমার ওপেনের কাজ। এবার আসা যাক ফাইলের সেভের কাজ কি, তাহলে আমি সেভের কাজ দেখাবো তোমাকে। সেভ এবং সেভ এজ এই দুটোই হচ্ছে কাজ একই কাজ করে সে। তাহলে সেভ হচ্ছে সরাসরি সেভ বক্সের মধ্যে আমার ফাইলটা সেভ হয়ে যাবে, আর সেভ এজ যদি করি তাহলে আমি নির্দিষ্ট যে কোনো জায়গায় আমি ফাইলটাকে স্থানান্তর করতে পারি, পুনরায় ফাইলটাকে সেভ করতে পারি সেভ এজ দিয়ে। তো আমি একবারে তোমাকে সেভ এজ করে দেখাচ্ছি। সেভ এজ এবার চাচ্ছে তোমাকে যে তুমি কোথায় ওই ফাইলটাকে সেভ করতে চাও, তাহলে আমি চাচ্ছি এটাকে আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে যদি আমি কোনো ফোল্ডারে নিতে চাই, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডার ধরিয়ে দিতে পারি। তাহলে আমি ডেস্কটপেই ফাইলটাকে আমি ওপেন করতে চাই, তাহলে ডেস্কটপে আমি কোথায় রাখবো, ডেস্কটপে আমি মাইক্রোসফট ওয়ার্ড বাংলা ডেস্কটপে আমি রাখতে চাই, যে কোনো ফোল্ডারে না, আমি সরাসরি ফাইল নেম মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল। এটাকে আমি যদি আমি যে কোনো ফোল্ডারে রাখতাম তাহলে কিন্তু আমাকে যে এই ফোল্ডারে রাখবো, তাহলে এটাকে আমাকে ওপেন করতে হতো। যেহেতু আমি কোনো ফোল্ডারে নিতে চাচ্ছি না, সেহেতু আমার এটা সরাসরি ডেস্কটপে ওপেন হবে। ওকে, তাহলে আমি একা ডেস্কটপ ওপেন করি আবার।
তাহলে এই মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এই নামে আমার সেভ হবে। যেহেতু আমার একটা ফাইল এই নামে আছে সে কারণে আমি 1 দিয়ে দিলাম, এরপর সেভ করে দিচ্ছি। আমার কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। তো এভাবে আমি ফাইলটাকে সেভ অ্যাজ করে যে কোনো নির্দিষ্ট জায়গায় সেভ করে নিতে পারি। এবার প্রিন্টের কাজ হচ্ছে কোনো লিখিত ডকুমেন্টকে আমরা যখন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হার্ড কপি চাই সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে নিতে পারি। যদি আমি প্রিন্টার কানেকশন দেওয়া থাকে আমার কম্পিউটারের সাথে তাহলে আমি যে কোনো ডকুমেন্টকে আমি প্রিন্ট করে নিতে পারি। তো প্রিন্টের কাজ হচ্ছে এই প্রথমেই আমাকে প্রিন্টার কানেকশন দিয়ে নিতে হবে এবং ইনস্টল করে রাখতে হবে। এবার প্রিন্টে আমি যদি 1 কপি 2 কপি 3 কপি আমি যা চাই সেটা যদি এখানে লিখে দেই, এই যে লিখে উপরে দিলে বাড়ে নিচে দিলে কমে, আমি এখানে 100 যদি লিখে দেই একবারে লিখেও দিতে পারি। আমি যদি চাই যে 10 পেজ আমি কপি করতে চাই ওই একই লেখা সেক্ষেত্রে আমাকে 10টা পেজ আমাকে ওপেন করে দিবে। এই হচ্ছে প্রিন্টের কাজ প্রিন্ট। তারপরে এখান থেকে আমি প্রিন্টার অল পেজ যদি আমার 10 পেজ থাকে তাহলে 10টা পেজ সে অটোমেটিক সে আমাকে প্রিন্ট করে দেবে। আবার আমি চাচ্ছি যে 10 পেজ প্রিন্ট করব না, সেক্ষেত্রে আমি এখানে পেজ নাম্বার লিখে দিতে পারি, কিন্তু তাই আমি 2 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই, সে আমাকে 2 নাম্বার পেজ দেবে আমাকে প্রিন্ট করে। এই হচ্ছে আমার। এবার লেটার ধরাই দিতে পারি। এবার পোর্ট্রেট ওরিয়েন্টেশন আমি যদি চাই ল্যান্ডস্কেপ আকারে করব তাহলে ল্যান্ডস্কেপ ধরাই দিতে পারি। আমি যদি পোর্ট্রেট ওরিয়েন্টেশনে চাই তাহলে পোর্ট্রেট করে নিতে পারি। এটা হচ্ছে কাগজের ধরন অনুযায়ী, অর্থাৎ লেখা আমি কিভাবে প্রিন্ট করতে চাই তার উপর নির্ভর করবে আমাকে এই ওরিয়েন্টেশন করা। এবার লেটারের সাইজ সাধারণত A4 সাইজের একটা কাগজ 11/8.5 থাকে। নর্মাল মার্জিনস 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, উপরে টপ বটম লেফট রাইট সাধারণত 1 ইঞ্চি করা থাকে। আমি যদি চাই যে না আমি এভাবে করব না তাহলে আমি পেজটাকে সেট আপ করে নিতে পারি। তো আমি চাচ্ছি যে না এভাবে করব না, তা আমি এখানে পেজ কিন্তু সেট আপ করে নিতে পারি। পেজ সেট আপের একটা অপশনও আছে এখানে, এই যে লেআউট দেওয়া আছে, হেডার ফুটার এতটুকু অংশ দেওয়া আছে। আবার পেপারের সাইজটাকে যদি আমি পরিবর্তন করতে চাই এই জায়গা থেকে এই যে 8.5/11 সিলেক্টেড আছে, এটাকে আমি পরিবর্তন করে নিতে পারি। আবার যদি মার্জিন পরিবর্তন করতে চাই যেমন টপে 1 বটমে 1 উপরে নিচে 1 ইঞ্চি বরাবর দেয়া আছে মার্জিন, এটাকে যদি আমি 0.5 দিই তাহলে কিন্তু অবশ্যই আমার প্রিন্ট আকারে 0.5 আকারই আসবে। আবার লেফটেও চাচ্ছি আমি যে 0.5 দেবো, যেহেতু লেখার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এই যে ওরিয়েন্টেশনটাও কিন্তু এখানে দেওয়া আছে পোর্ট্রেট অবস্থায়, আমার যেহেতু এই পোর্ট্রেট সিলেক্ট করা আছে, আমি যদি এটাকে চাই যে ল্যান্ডস্কেপ করবো, এই যে আমাকে শো করে প্রিভিউ করে কিন্তু দেখাচ্ছে সে, আমি যে কাজটাই করছি সে কিন্তু প্রিভিউ করে আমাকে দেখাচ্ছে। আবার পোর্ট্রেট অবস্থায় রাখলে পোর্ট্রেট দেখাচ্ছে, সে প্রিভিউ আকারে কাগজটাকে দেখাচ্ছে যে আমার লেখাটা এরকমের লম্বালম্বি আছে। এই ছিল আমার প্রিন্টের কাজ। এবার আমি ওকে করলে আমার এটা ওকে হয়ে যাবে, যেভাবে সিলেক্ট করে নেব। তো এই ছিল আমার প্রিন্টের কাজ। এবার শেয়ারের কাজ হচ্ছে আমি যদি সরাসরি কাউকে শেয়ার করতে চাই এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে কাকে শেয়ার করতে চাই সেটা আমি ধরিয়ে দিতে পারি। এক্সপোর্ট ক্লোজ মানে আমি এই প্রোগ্রাম থেকে যদি প্যাকেজটাকে যদি বন্ধ করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে ক্লোজ করলেই আমার এই প্যাকেজটা বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আমার সাধারণত আমাদের যতটুকু লাগবে এই ইবনের ফাইল মেনুর কাজ। তো ফাইলে অত বেশি কাজ নেই। এবার আমরা হোম মেনু, তো হোম মেনু তো সিলেক্টেড অবস্থায় আছে, হাইলাইটস করা, এটা খোলা। দেখো আমি হোমে ক্লিক করার পরে কিন্তু আমার নিচের এই অংশটাকে খুলে দিয়েছে, তার মানে দরজা খোলার মতো। আবার ইনসার্টে ক্লিক করে যে আমার এখন হোম অফ হয়ে ইনসার্ট কিন্তু ওপেন হয়ে গেল। ডিজাইনে ক্লিক করি, ডিজাইন ওপেন হয়ে গেছে। পেজ লেআউটে ক্লিক করি, যে নিচে এটাকে ওপেন করে দিচ্ছে। তো আমি এবার হোমে আসি, হোম মেনুর কাজ কি, হোমে অনেক কাজ দেখা যাচ্ছে। এবার প্রথমেই আছে পেস্ট কাট কপি। এই যে সবচেয়ে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে হচ্ছে ক্লিপবোর্ডের কাজ। তো কয়টা অংশ আছে, আমি কয়টা অংশ দেখতে পাচ্ছি, এই হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং স্টাইল। এই সারা যে অংশটুকু আছে সেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ভালোভাবে। তো আমরা ক্লিপবোর্ডের কাজ কি সেটুকু শিখবো এখন আমরা। ক্লিপবোর্ডের কাজ হচ্ছে লেখাকে কিভাবে কাট কপি পেস্ট করে নিতে হয়, এই অংশটুকু আমরা দেখব। তো আমরা লেখাটাকে পেস্ট করব, পেস্ট করতে হলে অবশ্যই আমাকে লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। এই যে আমি যখন এটাকে সিলেক্ট করে নিয়েছি তখনই কিন্তু এই যে কাট এবং কপি হাইলাইটস হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এর আগে কিন্তু এই যে আবার দেখাই আমি, এখন কিন্তু সেই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে অনুজ্জ্বল অবস্থায় আছে। যখন আমি এটাকে সিলেক্ট করব
অর্থাৎ কাজ যখনই সিলেক্ট করি তখনই সে কাজের উপযোগী হয়। এখন সে এই যে কাট করি, কপি করি, সে অ্যাক্টিভ হয়েছে, এখন সে সকল কাজ করবে। তো আমি চাচ্ছি এটাকে প্রথমে কপি করে দেখাই, কপি করব। কপিতে ক্লিক করলাম। আর আমি সবসময় বললাম যে আমাদের কিবোর্ডের শর্টকাট কি সম্পর্কে অবশ্যই ধারণা নেওয়া দরকার, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সুবিধা। তো শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল চেপে ধরে যদি আমি সিতে ক্লিক করি তাহলে সে কপি হয়ে যায়। তো আমি ক্লিক করলাম, এরপরে আমি এটাকে পেস্ট করতে চাই। তো এখানে আমি আরেকটা বিষয় ভালোভাবে খেয়াল করি, আমার কার্সর কিন্তু এখন এখানে আছে। আমি যদি এখনই পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু সে এর সামনেই আমার লেখাটা পেস্ট হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে লেখাটাকে আমি নিচের দিকে পেস্ট করব। কিন্তু আমাকে অবশ্যই কার্সর যেখানে আমি প্রিন্ট করতে চাই বা পেস্ট করতে চাই সেই জায়গাটা কিন্তু আমাকে অবশ্যই ধরিয়ে দিতে হবে, না হয় কম্পিউটার বুঝতে পারে না আমার মনের কথা, তাকে কাজে দেখিয়ে দিতে হবে। তো আমি এটাকে এবার পেস্ট করে নেব। এই যে হচ্ছে পেস্ট, এই আমার কাজ পেস্ট হয়ে গেল। তার মানে এই একই লেখা কপি হয়ে গেল। কপির অর্থ হচ্ছে যেখানে ছিল আমার সেখানে থেকে যাবে এবং দ্বিতীয়বারও এটা আবার কপি হয়ে যাবে। তো এই ছিল আমার কপির কাজ। এবার আমি একটু কাটের কাজ দেখাবো। আচ্ছা, তো এটাকে আমি কাট করে আমি অন্য এক জায়গায় স্থাপন করতে চাই। কাট, এখানে কাট করলেই এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সে কেটে যাবে। আবার যদি আমি শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল চেপে ধরে যদি আমি এক্স ক্লিক করি, এই যে নিচে কিন্তু লেখা আসছে, তার মানে এই যে শর্টকাট কি কিন্তু চলে আসছে। কাট এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি আমি এক্সে ক্লিক করি তাহলে অবশ্যই আমার এটা কেটে যাবে। তো আমি কাট করে দিলাম, এই যে আমার লেখাটা কিন্তু কেটে গেল। কিন্তু কাট করার অর্থ হচ্ছে আমার মাউস পয়েন্টারে সে একেবারে মুছে যাবে না, কেটে যাবে না, সে থেকে যাবে। তো এটাকে আমি এখন আবার চাচ্ছি যে আমি এটাকে নিচে, যে এই লেখাটার নিচেই আমি এটাকে স্থাপন করতে চাই। তো আমি আবার এটাকে নিচে লিখে দেব। তো এটাকে লিখে দিলাম, কি করব, আমি এটাকে পেস্ট করব। ওকে, কন্ট্রোল প্লাস ভি, পেস্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। এই যে লেখা আসছে কন্ট্রোল প্লাস ভি, মাউস পয়েন্টার রাখার সাথে সাথে কিন্তু সে আমাকে শো করে দেখাচ্ছে পেস্ট এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, কাটের হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, কপি হচ্ছে কন্ট্রোল প্লাস সি। এই বিষয়গুলো খুব ভালোভাবে ধারণা নিতে হবে। আর সিলেক্ট করলে আমরা অবশ্যই কন্ট্রোল প্লাস এ যদি দেই তাহলে কিন্তু সব সিলেক্ট হয়ে যায়, অথবা মাউস ক্লিক করে এভাবে যদি ড্র্যাগ করে নিয়ে যায় তাহলে সে সিলেক্ট হয়ে যায়, অথবা একটা একটা করে এরকম যদি নিয়ে যায় তাহলেও সে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমরা শিফট চেপে ধরে অ্যারোতে ক্লিক করতে করতে যাই তাহলেও কিন্তু আমার সব লেখা সিলেক্ট হয়ে যায়। আমি 3-4 প্রক্রিয়ায় আমি সিলেক্ট করা শিখালাম। অথবা আমি যদি চাচ্ছি মাইক্রোসফটকে শুধু সিলেক্ট করতে তাহলে মাইক্রোসফটের উপরে ডাবল ক্লিক করলে সে লেখা সিলেক্ট হয়ে যাবে। এই ছিল কপি পেস্ট করার কাজ। তো আমরা ক্লিপবোর্ডের সাধারণত এই কাজটুকু আমরা দেখলাম, এবং এটা কিন্তু আমাদের শেখা মানে অত্যন্ত জরুরি। আমরা যখন কোনো ডকুমেন্টকে টাইপ করি তাহলে কিন্তু আমাদের কপি কাট পেস্ট এই বিষয়টা খুব দ্রুত করতে হয়, না হয় আমরা কাজে অ্যাডভান্স হতে পারবো না। এই কারণে অবশ্যই কম্পিউটারে এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে আমাকে কাট কপি পেস্টে খুব দক্ষতার সাথে করতে হয়। তো আমরা কি শিখলাম, টাইটেল বার রিবনের হোম মেনু নিয়ে কাজ করতেছি। তো টাইটেল বারের নিচে আমি ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, রেফারেন্স, মেইলিং, প্রিভিউ, এই যে ট্যাব সম্বলিত বার, এটাই হচ্ছে রিবন। এটাকে রিবন বলা হয় এই বারটিকে। আবার প্রতিটি ট্যাবের অধীনেই কিন্তু একাধিক গ্রুপ থাকে, যেমন এই যে একটা হোমের অধীনে এই যে একটা গ্রুপ, এই একটা ক্লিপবোর্ড, ফন্ট, আবার ফন্টের অধীনে এই যে অংশগুলো এগুলো সবই হচ্ছে ফন্টের অধীনে। এক একটার অধীনে কতগুলো গ্রুপ থাকে। আবার এই যে স্টাইলের, এগুলো হচ্ছে এক একটা স্টাইলের গ্রুপ, আরও অসংখ্য স্টাইল আছে এই যে, তাহলে এই এক একটার অধীনে আবার অসংখ্য গ্রুপ থাকে। আবার কিছু গ্রুপের ডানে নিচে কর্নারে অ্যারো কমান্ড থাকে, অর্থাৎ ড্রপ ডাউন বাটন থাকে। এই জায়গাগুলোতেও কিন্তু ক্লিক করে আমরা বিভিন্ন অংশ বেশ ভালোভাবে জানি অথবা শিখি। এই হচ্ছে আমার
তাহলে এবার আমরা কি দেখব, এবার আমরা ফন্ট সম্পর্কে ধারণা নেব। ফন্ট ডকুমেন্টের ফন্ট আমরা এই যে ফন্ট এই ফন্ট সম্পর্কে এবার ধারণা নেব। তো প্রথমে আসা যাক, এই যে এখানে কি আছে, এই যে এই হচ্ছে ফন্ট স্টাইল। বিভিন্ন ফন্টের বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আমি এই যে কিন্তু সবই আলাদা আলাদা স্টাইল। তো আমি এখান থেকে যে স্টাইলটাকে চুজ করব সেটাই কিন্তু আমার লেখা হয়ে যাবে। তাহলে এই আমি একটা স্টাইল করে দেখাই তোমাদেরকে। আমি চাচ্ছি এই লেখাটাকে একটা স্টাইল করব। সাধারণত বইয়ের যে লেখাটা এখন টাইমস নিউ রোমান করা থাকে, তো আমি যদি চাই যে এর বাইরে কিছু ডিজাইন করব, তাহলে আমি এটা করে দেখাচ্ছি। এই যে চাচ্ছি আমি এই ডিজাইনটা করব, তাহলে কিন্তু এই লেখাটা এই রকমের একটা ডিজাইন আকৃতি করে দেখাচ্ছে। আমি চাই এই ডিজাইন করব, তাহলে এই রকমের একটা ডিজাইন। অর্থাৎ আমি ভিন্ন যে ডিজাইন করতে চাই এই রকমের যে কোনো ডিজাইনই করা সম্ভব। তো এইভাবে ডিজাইন করতে পারি আমরা। কিন্তু অনেক সময় অনেক লেখা দেখে একটু অবাক হই যে এত সুন্দরভাবে একইভাবে কীভাবে লেখা হয়। তো এই হচ্ছে তার ধরন। এভাবে কম্পিউটার মাধ্যমে লেখাটাকে এরকম স্টাইল পরিবর্তন করা হয়। তো আমরা শিখে নিলাম লেখাটাকে কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে আমরা আবার টাইমস নিউ রোমানেই রাখি। ওকে, এবার লেখাটাকে এই যে সাইজ পরিবর্তন, এই যে ফন্ট সাইজ, আমি এখানে যখনই ড্রপ ডাউনে ক্লিক করি তখনই কিন্তু লেখা দেখাচ্ছে ফন্ট সাইজ। এই যে শর্টকাট কি Ctrl+Shift+P, Ctrl+Shift+P। তো এই মানে আমরা যদি শর্টকাট কি সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা অতি দ্রুত লিখতে পারবো না। তো এই ফন্ট সাইজে আমি ক্লিক করব। এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে পরিবর্তন করে নিতে পারি। এই যে 28 সাইজ আমি করে নিলাম। তো আবার এখান থেকে কিন্তু আমরা লিখেও দিতে পারি। আমি যদি চাই যে 28 না করে এখানে 29 করব, এই যে আমি 29 করে দিতে পারি, কিন্তু আমি 29 লিখে দিতে পারি, তাহলে আমাকে এক সাইজ বাড়ে। আবার আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যে কিতে লেখা আছে ওর শেষের ব্র্যাকেটে যদি ক্লিক করি তাহলে বাড়তে থাকে। আবার কন্ট্রোল চেপে ধরে যদি বায়ের ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন যেখানে আছে সেটাই যদি ক্লিক করি তাহলে কিন্তু সে ছোট হতে থাকে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকা দরকার। তো এই ছিল আমার সাইজটাকে কিভাবে বড় করব। এবার এই যে ইনক্রিজ ফন্ট সাইজ, এই যে এখানে দিলে আমার লেখাটা বাড়ে। ইনক্রিজ মানে বাড়ে, আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু সে বাড়ে। আবার এখান থেকে কমাই, এই যে ডিক্রিজ মানে কমা। তাহলে এখান থেকে ক্লিক করেও আমরা কিন্তু এই কাজটা করে নিতে পারি। আবার দেখি এই যে ডাবল এ, এটা হচ্ছে চেঞ্জ কেস কীভাবে করবো দেখো। সেন্টেন্স কেস সাধারণত আমার লেখাটা যেভাবে লিখছি এটা হচ্ছে সেন্টেন্স কেস করে দেখি। এই যে সব প্রথম অক্ষর বড় হয়ে সব লেখাটা সে স্মল লেটার লিখে দিয়েছে। এবার লোয়ার কেস করে দেখি, এই যে লোয়ার কেস করে দিয়েছে, তার মানে সে প্রথম অক্ষরটাকেও কিন্তু আমার স্মল লেটার করে দিয়েছে। এবার আবার আপার কেস করি, সব লেখা ক্যাপিটাল লেটার হয়ে গেল। এবার আবার ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড দেই, এই যে ক্যাপিটাল ইজ ওয়ার্ড হলো। এবার এই যে প্রথম অক্ষরটা স্মল, পরের অক্ষরগুলো সব ক্যাপিটাল লেটার হবে। এই যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর স্মল লেটার, তারপরের গুলো সব ক্যাপিটাল লেটার। প্রথমটা স্মল লেটার ক্যাপিটাল লেটার, স্মল লেটার ক্যাপিটাল লেটার, স্মল লেটার ক্যাপিটাল লেটার। তো এই ছিল আমার চেঞ্জ কেজের কাজ। তাহলে সেন্টেন্স কেজে আমি রেখে দিই, সেন্টেন্স কেজে আমি রেখে দিলাম। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ওয়ার্ড প্রোগ্রামে কাজ করি। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে খেয়াল করবে এবং খাতা কলম নিয়ে লিখে রাখবে। যখনই হাতের কাছে কম্পিউটার ধরার সুযোগ পাবে তোমরা, অথবা ল্যাবে ঢুকলে ক্লাস করতে এই নোট খাতাটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই তোমরা পরিপূর্ণভাবে টাইপ করতে পারবে যে কোনো একটা বিষয়। তো অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবে।
এবার লেখাটাকে আমি চাচ্ছি একটু মোটা অক্ষর করব, সেক্ষেত্রে আমি এই মোটা অক্ষরে ক্লিক করলাম, মোটা অক্ষর দিলাম। এবার চাচ্ছি একটু বাঁকা করব, এই যে বাঁকা করলাম, ইটালিক। এবার আন্ডারলাইন করব, এই আন্ডারলাইন হলো। এই আন্ডারলাইনের আবার কিছু অংশ আছে, এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। যেমন যদি আমি সিঙ্গেল আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা একটা সিঙ্গেল, আমি যদি ডাবল আন্ডারলাইন করতে চাই ডাবলে ক্লিক করতে পারি। আবার যদি আমি মোটা আন্ডারলাইন করতে চাই এখানে ক্লিক করতে পারি। এখন ডট ডট দিতে চাই, এইরকম ডট ডট হয়ে যাবে। এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। ঢেউ 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 করতে চাই তাহলে এভাবে করতে পারি। আবার আমি এই অংশটা চাচ্ছি যে আমি এটা রাখবো না, সেক্ষেত্রেও কিন্তু আমি এটাকে নান করে দিতে পারি। তাহলে সিলেক্ট করে দিই, নান করে দিই, এই যে নান। ওকে, আমার লেখা উঠে গেল জাস্ট এরকমের। তো আবার আমি চাচ্ছি যে এটাকে, এই যে বোল্ড করা আছে, আমি বোল্ড রাখবো না, তাহলে আবার আমি বোল্ডকে সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করে ক্লিক করব, তাহলে বোল্ড উঠে যাবে, ইটালিক উঠে যাবে, এই যে বোল্ড উঠালাম। তো এইভাবে আমি পরিবর্তন করতে পারি। অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। যে কোনো বিষয় সিলেক্ট করলে রাইট বাটনে ক্লিক করলেই আমরা এই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবে করতে পারি। এই যে ফন্ট কালার, এই যে বোল্ড, এখান থেকে বোল্ড করতে পারি, এখান থেকে ইটালিক করতে পারি। এই যে আন্ডারলাইন আছে, আমরা রাইট বাটনে ক্লিক করলে এই ফন্টের সকল কাজগুলোই কিন্তু এখান থেকে করে নিতে পারি। এই যে ফন্ট যে পরিবর্তন করলাম এটা, তারপরে এই ফন্ট সাইজটাকে এখান থেকে করতে পারি, যে ইনক্রিজ ডিক্রিজ সবই কিন্তু এখান থেকে আমরা করে নিতে পারি। তো এই ছিল আমার কাজ। এখান থেকে আবার এই যে এই স্টাইলটা যদি করতে বলি, কিন্তু রাইট বাটনে ক্লিক করলে হয়। এই যে আমি লেখার মাঝখানে একটা কাটা দিব, সেক্ষেত্রে আমরা এরকমের স্টাইল করে নিতে পারি। তারপরে এই যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই দুটো কাজ আমাদের কখন দরকার? এই দুটো কাজ আমাদের দরকার যখন আমরা বীজগণিতের সূত্র লিখি বা বীজগণিত করি, তখন আমাদের এই জিনিসটা জানা দরকার। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা দুভাবে করতে পারি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিচ্ছে কিন্তু হলো না, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমার লেখাটা কিন্তু পাওয়ার আকারে আসেনি। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এই যে পাওয়ার আকারে আসছে। আবার এটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এভাবে আমরা বীজগণিতের লেখার ক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করে নিতে পারি। আবার লিখতে চাই আমি, এটা কিন্তু না উঠলে আবার লিখবো আমি, আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এখনই আমাকে আমি যদি চাই যে একবারই আমি পাওয়ারটা দিয়ে যাবো, তাহলে এখান থেকে ক্লিক করে এখন আমি একবার একটু লিখি, এই পাওয়ার হয়ে গেল। এখন আমাকে আবার ওটা ক্লিক করতে হবে, কারণ তাহলে আমার ওই সুপারস্ক্রিপ্ট উঠাতে হবে, না হয় আমার ওইখানে উপরে পাওয়ারের ওই জায়গায় আমার এটাকে লেখা হবে। এবার কি করব আমি, এ স্কোয়ার এ, আবার এটাকে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, এবার 2 দেই, আবার এটাকে উঠাবো, ক্লিক করলাম, এবার প্লাস দিলাম, এই প্লাস আমার এটা ওঠে নাই, এই যে এটা হাইলাইটস করা, যার কারণে আমার এই স্কোয়ারটা কিন্তু এখনও এই প্লাসটা ওই 2 এর পাশে হইল। তো আমি কি বলেছিলাম যে আমার এটাকে কিন্তু উঠাতে হবে, এইটা স্কোয়ার দেওয়ার সাথে সাথে এটাকে আমাকে ক্লিক করে নিতে হবে। এই যে ওটা যখন ইনঅ্যাক্টিভ থাকবে তখন আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। এই যে এখন কিন্তু সে নিয়ে নিচ্ছে। ওটা হাইলাইটস অবস্থায় যদি দেই তাহলে সে পাওয়ারের সামনাসামনি ওটা লিখে দেবে। তাহলে 2ab দিলাম প্লাস বি স্কোয়ার বি, এটাকে আবার ক্লিক করি, এবার 2 দেই, এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমি এই সাবস্ক্রিপ্টের কাজটা একটু দেখাবো। তাহলে আমরা লিখি এস ও 4 S2SO4, S2SO4। তাহলে এটাকে যদি আমি নিচের দিকে খেয়াল করি, এই যে পাওয়ার হয়ে গেল, সাবস্ক্রিপ্ট
আবার এটাকে ক্লিক করি, আবার সাবস্ক্রিপ্ট দেব, হয়ে গেল। তো এইভাবে আমরা লিখে দিতে পারি। আবার ওই যে দ্বিতীয় পদ্ধতিটা যে দেখালাম, এভাবেও আমরা কিন্তু এই কাজটা তোমাদেরকে করে দেখাতে পারি। যে কাজ করার ক্ষেত্রে যে যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে সে সেভাবেই করে নিতে পারবে। ওকে, এবার আমি চাচ্ছি এই লেখাটাকে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি করতে চাই। সেক্ষেত্রে আমাকে এইখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা করে নিতে পারি। যেটা দেবো আমি সেটাই হবে, যা দেব সেটাই করে নিতে পারি। ওকে, আমি এটাকে একটু ডিজাইন করে দেখলাম। এভাবে আমরা করতে পারি। এবার চাচ্ছি এটাকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো। এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাইলে এখান থেকে যে কালারটাই দেবো সেটাই কিন্তু আমি করে নিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। তো এভাবে আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আবার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আবার উঠিয়ে নেব। সেক্ষেত্রে আমাকে এখান থেকেই আবার এই যে এখান থেকে নো কালার করে দিতে হবে, তাহলে আমার লেখাটা উঠে যাবে। এটা হয়নি, না হওয়ার কারণ হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে নেই সে কারণে। এবার হলো, আমি সিলেক্ট করার সাথে সাথে এটা আবার হয়ে যাবে। এই যে আবার করে দেখাচ্ছি। এই হলো, এটাকে আবার উঠাতে চাই, এখানে ক্লিক করে নো কালার করে দেব। ওকে, এই ছিল আমার কাজ। এখান থেকে আবার ক্লিক করে আসতে হবে, না হয় ওই পেনটা আবার কার্সরের সাথে মাউস পয়েন্টারের সাথে থেকে যায়। এবার আমি এটাকে নর্মাল কালার করতে চাই। এই যে এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি। কালার করব, যে কালার করতে চাই আমি সেটাই করতে পারি, করে নিতে পারি। এই যে কালো করলে কালো, লাল করলে লাল, এখান থেকে যে কোনো কালার আমরা পরিবর্তন করে দেখাতে পারি। লাল কালারটা আমার কাছে ভালো লাগে না, সে কারণে বেগুনি কালার করে নিতে পারি। এভাবে আমরা যে কোনো কালার কিন্তু পরিবর্তন করে নিতে পারি। তাহলে আমরা সাধারণত এই রিবন বারের এই হোমের এই ফন্টের কাজগুলো দেখে নিলাম। এই ছিল সাধারণত আমাদের এই কাজগুলোর উপরে লেখালেখি করতে হয়। এবার প্যারাগ্রাফের মধ্যে যাচ্ছি। তো প্যারাগ্রাফ এর কাজ হচ্ছে বুলেট নাম্বার, তারপরে এই যে অ্যালাইনমেন্টের কাজ করা, এই যে ফরম্যাটিং, এই যে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই কখন করি আমরা। তো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই যখন আমরা টাইপ করি তখন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বেশ ধারণা থাকতে হয়। তো প্যারাগ্রাফটা কি, আসলে যে কোনো ডকুমেন্ট সুন্দরভাবে তৈরি করতে আমাদের প্যারাগ্রাফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্যই প্যারাগ্রাফ লাইন এবং স্পেসিং সম্পর্কেও আমাদের বেশ ধারণা থাকতে হয়। তো আমি তোমাদেরকে এই কাজটা দেখানোর জন্য যে কোনো একটা প্যারাগ্রাফ আকারের একটা লেখা দেখাতে চাই। তো আমি আগেই তোমাদেরকে জন্য একটা লেখা তৈরি করে রেখেছি। এই লেখাটাকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তাহলে আমি এটাকে একটু আমি একটা লেখা কপি করে নিয়ে আসলাম অন্য এক ডকুমেন্ট থেকে, অন্য এক ফাইল থেকে। এবার আমি এই লেখাটাকে কীভাবে কাজ করতে হয় সেই কাজ সম্পর্কে দেখাবো। এটা হাইলাইটস করা। আচ্ছা, তো এবার আমরা এই লেখাটা মানে আমরা লেফট অ্যালাইনমেন্টে আছি কিনা সেটা দেখার জন্য দেখো লেফট অ্যালাইনমেন্টে আছে, এখানে লেফট অ্যালাইনমেন্ট হাইলাইটস করা। এই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। আমি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি, যে আমার কার্সর কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে আছে। এই হচ্ছে আবার রাইট অ্যালাইনমেন্ট, এই যে আমার রাইট অ্যালাইনমেন্টে যাচ্ছে লেখাটা। আমরা যদি একটা বিষয় লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি লিখে দেই এই লেখাটাকে আমি চাচ্ছি এটা এখন লেফট অ্যালাইনমেন্টে আছে, আমি কীভাবে বুঝলাম, এটা হাইলাইটস করা আছে। এটাকে চাচ্ছি আমি সেন্টার অ্যালাইনমেন্টে নেওয়ার জন্য। এই যে আমার এই লেখাটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে যাচ্ছে। হ্যাঁ, আবার আমি চাচ্ছি যে এই লেখাটাকে রাইট অ্যালাইনমেন্টে নেব। এটা ক্লিক করি আমি রাইট অ্যালাইনমেন্টে, সে কিন্তু রাইট অ্যালাইনমেন্টে। অনেক সময় তারিখ লেখার ক্ষেত্রে, দরখাস্তের ক্ষেত্রে আমরা রাইট অ্যালাইনমেন্টে লিখতে হয়। তারপর
আবেদনপত্র লেখার ক্ষেত্রে আমরা নিবেদক ডান পাশে লিখি। তো এরকমের যখন প্রয়োজন হয়, আমরা কাজ শেখা থাকলে আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা এটাকে প্রয়োগ করে নিতে পারি। ওকে, তাহলে এবার আমি চাচ্ছি এখান থেকে আমরা এই যে বুলেট অ্যান্ড নাম্বারিং করব। তাহলে বুলেট নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা কিছু এটা থেকে আমরা যদি কিছু নাম লিখি, যেমন তোমাদের এই বইয়ের এই অংশে কিন্তু ছিল কয়েকটা নাম দেওয়া, এই যে আম, জাম, লিচু। এই যে লেখালেখির সাজসজ্জার ক্ষেত্রে বুলেট নাম্বার এবং লাইনের ব্যবধান করার ক্ষেত্রে আমাদের ফল এবং আমাদের নদী, এই দুইটা বিষয় দিয়ে বোঝানো হয়েছিল। তাহলে আম, জাম, লিচু, কাঁঠাল, নারকেল এটাই বুলেট দিয়ে দেখাবো, এবং কয়েকটা নদীর নামে তোমাদেরকে আমি নাম্বারিং দেখাবো। তাহলে আমরা কি লিখব? এবার আমরা কয়েকটা ফলের নাম লিখি। তাহলে আমরা বাংলা করে নেব। বাংলায় লেখার জন্য আমাকে ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিলাম। আমরা এবার লিখি ফলের নাম। এটাকে লেফট অ্যালাইনমেন্ট, আচ্ছা, আম, নিচে লিখি জাম, কাঁঠাল, তারপর লিখব পেয়ারা, তারপর লিখব আমি লিচু, সব গ্রীষ্মকালীন ফল। এবার আমি চাচ্ছি এখানে বুলেট ব্যবহার করব। তাহলে আমাকে এই বুলেট ব্যবহার করে আমি এখানে ফন্ট সাইজটাকে আমি নিকোষে করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে নিকোষ ব্যান করি, যেহেতু অব্রর এটাকে ভ্যারি করে। ওকে, তো আমি চাচ্ছি বুলেট ব্যবহার করব। আমি প্রথমেই বলেছিলাম যে কম্পিউটারে যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, না হয় সে বুঝতে পারে না যে আমি কি চাচ্ছি। এবার বুলেট করার ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল নিব, এখান থেকে স্টাইল যেটা দেবো সেটাই বুলেট হয়ে যাবে। এখানে এইটা দেই হবে, এটা দেই যা দেবো ডিজাইন সেটাই সে নিয়ে নেবে। তো আমাদের বইয়ে সম্ভবত এই ডিজাইনটা দেওয়া আছে, আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম, অথবা এটা দিই আমি এটা দিয়ে দিলাম। ওকে, এবার চাচ্ছি আমি এই লেখাটায় আমি চাচ্ছি যে এই লেখাগুলোই আমি এবার বুলেট দেব না, নাম্বারিং করতে চাই। বুলেট দিলে এরকম দেওয়া যায়, আবার আমি চাচ্ছি যে এখান থেকে আমি নাম্বারিং করব, এই যে নাম্বার দিতে পারি আমি। এইভাবে আমরা এই যে কোনো স্টাইল করে নিতে পারি। এখান থেকে যদি অন্য স্টাইল পরিবর্তন করি, যেমন এই ডিজাইনটা দিতে চাই, তাহলে কিন্তু এটাও দিতে পারি আমি। তো এই হচ্ছে আমার বুলেট নাম্বারিংয়ের কাজ। এবার আমরা এই একটা অংশ আছে, আমরা যখন পরীক্ষার প্রশ্ন ছাপাই স্কুল পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রকমের একটা প্রশ্নের অধীনে দেখা যায় যে 1 নাম্বারের ক্ষেত্রে ABCD থাকে, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক, খ, গ, ঘ। এই জন্য আমাদের এইগুলো দরকার, এটা সবসময় আমাদের দরকার হয় না। তো এই ছিল আমার বুলেট অ্যান্ড নাম্বার। এবার আমরা লাইন স্পেস, আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের এটার মধ্যে একেবারে একটু ফাঁকা দিতে চাই। তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে 1.5 অথবা 2 দিতে পারি আমরা। এই যে 2 দিলাম, আমার লেখাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। ও আচ্ছা, মাঝখানে আমি তোমাদের আরেকটা কাজ দেখাই নেই, এই যে জাস্টিফাই এর কাজ। আমরা যখন প্রিন্ট করি, যে লেখাটা এখান থেকে ছোট, এখান থেকে বড়, কেমন একটা অজগরল অবস্থা হয়ে গেছে। আমরা যদি এটাকে জাস্টিফাই করে নিই, তা না হলে কিন্তু প্রিন্ট করলে ভালো দেখুন। এই জন্য আমাদের জাস্টিফাই করে নিতে হয়। এখন কিন্তু সে সব এক কায়দায় আমাকে ফাঁকা করে দিয়েছে, যাকে যেখানে দরকার সেভাবে সে করে দিয়েছে। তো অবশ্যই আমাদের প্রিন্ট করার পূর্বে এটাকে জাস্টিফাই করে নিতে হয়, না হয় লেখা ভালো দেখায় না। তো আবারও দেখি, এই যে জাস্টিফাই করার আগে ছিল আমার এই পর্যায়ে, আমি যখন জাস্টিফাই করলাম তখন কত সুন্দর
দেখাচ্ছে। এই আমাকে অবশ্যই জাস্টিফাই করে নিতে হয়। তারপর আমি কি করলাম, লাইন স্পেস করলাম। লাইনের মধ্যে কিভাবে ফাঁকা দিতে হয়, আমি এই যে 2.0 অর্থাৎ 2 ফাঁকা দিলাম। আবার যদি 1.5 করি, তার চেয়ে একটু কম হলো, আমি আবার যদি এটাকে আরও কমাই, এই যে 1, আমি যদি 1.15 করি, সাধারণত এই 1.5 থাকলেই কিন্তু ভালো লাগে দেখতে। আরও বেশি করলে আমি বেশি করতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছার উপর নির্ভর করবে। আবার যদি আমি চাই যে একটাও রাখবো না, তাহলে আমি আবার পূর্বের পর্যায়েও আমি নিয়ে আসতে পারি। তো এই ছিল আমার লাইন স্পেসিংয়ের কাজ। তো আমরা অনেকেই অনেক সময় বুঝি না, লেখাটাকে সাজানোর সিস্টেমগুলো বুঝতে পারি না। তো এইভাবে আমরা এটাকে স্পেস করে, লাইন স্পেস করে নিতে পারি। এই যে আমি যখনই এটাকে নিকোষ ব্যান করলাম, তখন কিন্তু তার অক্ষরের সাইজটা আরও ছোট হয়ে গেল। এভাবে আমরা বড় নিতে পারি। আবার এটাকে সাইজটাকে একটু বাড়াই নেই, তাহলে স্পেসটাকে একটু কমাই নেই। এটা হচ্ছে আমার যখন কাজ করি তখনই আমি এগুলো বুঝতে পারি যে আমার কি দরকার, কিভাবে দরকার। তো এই ছিল। এবার আমরা আসি, লাইন স্পেস করলাম। এবার আমি চাচ্ছি এটাকে বর্ডার দিব। এই যে বর্ডারে ক্লিক করলে এখান থেকে একেবারে ওই যে বটম বর্ডার, মানে উপরে একটা বর্ডার হবে। এই উপরে, এই যে আমার এটা কিন্তু বর্ডার হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে এই যে অল বর্ডার্স করব, এই যে চারপাশেই কিন্তু আমাকে বর্ডার দিয়ে দিল। এভাবে আমি বর্ডার করে নিতে পারি। এই যে এখান থেকে আমি যে কোনো একটা বর্ডার করে নিতে পারি, গেল এটা। এরপর এখান থেকে আমি যদি চাই যে এখান থেকে একটু থিম কালার করব, তাহলে এটা এখান থেকে আমি যদি কালারটাকে একটু পরিবর্তন করি, আমি কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। এই যে একটু পরিবর্তন করে নিতে পারি, অথবা একটু ডিপ কালার যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটু ডিপ কালার দিয়ে দিতে পারি। আমার যেটা কার্সর থাকবে সে জায়গাটা কি কিন্তু সে আমাকে দেখাবে। ওকে, এভাবে আমরা কালার পরিবর্তন করে দেখাতে পারি। এবার এখানে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আবার অনেক সময় দেখা যায় যে এই যে আম, জাম, কাঁঠাল, এই ওকে। তো আমি চাচ্ছি এই 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 লেখাগুলো একটু নাম্বারিং করব। তো নাম্বারিং বা বুলেট করলাম। এই যে আমি একটা বুলেট দিলাম, আমার বুলেট হলো। আবার এখানে চাচ্ছি আমি একটু নাম্বারিং করতে, আমি যে কোনো নাম্বার দিয়ে দিলাম, নাম্বার হলো। এবার আমি চাচ্ছি লেখার ক্ষেত্রে বোঝা যাবে এই যে A to Z, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা আমাদের যেমন আমি কটা নাম লিখি, যেমন রিনা, ডলি, তারপর কলি, মিনা, রাজু, এই যে কয়টা নাম লিখলাম, আমি চাচ্ছি এই নাম কয়টাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবো, অর্থাৎ ধারাবাহিকভাবে আমি সাজাতে চাই। সেক্ষেত্রে আমাকে এই যে অ্যাসেন্ডিং করব, অ্যাসেন্ডিং করি। ওকে, আমার কিন্তু ক দিয়ে আগে শুরু করেছে, অর্থাৎ প্রথম অক্ষরটাকে আগে সাজিয়ে দিয়েছে, তারপর সে ধারাবাহিকভাবে যে অক্ষরটা শেষে সেটা। আবার এটাকে যদি আমি চাই ডিসেন্ডিং সাজাবো, তাহলে এই ডিসেন্ডিংয়ে ক্লিক করে এই যে ওকে দিয়ে দেবো, তাহলে সে কিন্তু ডিসেন্ডিং, অর্থাৎ সেই রিনাটাকে সে সবার আগে দিয়েছে, এবং কলি যে অক্ষরটা প্রথম অক্ষর ছিল সেটা কিন্তু সে সাজিয়ে দিয়েছে শেষে। এভাবে আমরা যে কোনো কাজের সুবিধার ক্ষেত্রে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিতে পারি। তো এই ছিল মোটামুটি আমার ফন্টের কাজ, সরি প্যারাগ্রাফের কাজ। সাধারণত আমাদের এতটুকু কাজ জানলেই আমরা বেশ কম্পিউটারে এক্সপার্ট হতে সক্ষম হব। এবার আসা যাক স্টাইল, আমাদের প্রায় কাজ শেষ পর্যায়ে। এবার স্টাইল কিভাবে করব আমরা, এই যে কোনো স্টাইল, যেমন এই স্টাইলটাই আমরা আছে, সেখানে এখানে শো করতেছে। আমি যদি এটাকে এইভাবে করি, এই যে এই স্টাইলটা হচ্ছে কিন্তু এখন, আবার এই স্টাইলটা দেই, এই যে এখন এই স্টাইলটা শো করতেছে। আমি যদি এই স্টাইলটা দেই, এই স্টাইল হচ্ছে, এই স্টাইল দেই, এই যে বিভিন্ন স্টাইল আমি
পরিবর্তন করে নিতে পারি। আমি যেটাই ক্লিক করব সেটাই। আমি যদি চাচ্ছি যে এর বাইরেও কোনো স্টাইল আমার পছন্দ, সেক্ষেত্রে আমি অন্য ইয়ার থেকে আমি স্টাইল পরিবর্তন করে নিতে পারি। তো এই ছিল আমার মোটামুটি স্টাইলের কাজ। এটা অত বেশি জটিল না। আমি লেখার সাইজটাকে একটু বাড়িয়ে নিই। ফন্ট এখান থেকে একটু বাড়াই নিলাম বা আর একটু কমাই। ওকে, এবার এটাকে নিকোষ। ওকে, এই ছিল আমার কাজ। এবার আরেকটু কাজ আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো আমি এখান থেকে চাচ্ছি যে কোনো একটা শব্দ খুঁজে বের করব, অর্থাৎ ওয়ার্ড শব্দটাকে আমি খুঁজবো। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড করব। এই যে এখন এখানে আমার লেখা আছে, এখান থেকে আমি খুঁজবো যে আমার ওয়ার্ড লেখাটাকে আমি খুঁজতে চাই। এটা কখন কাজে লাগে? যদি আমার কোনো যখন আমাদের একটা এসে লিখতে হয় যে আওয়ার স্কুল, তো আওয়ার স্কুল লিখতে গেলে দেখা যায় যে অনেক সময় আমাদের আওয়ার স্কুল কতবার লেখা আছে এটা কাউন্ট করতে বলা হয়। তো সেক্ষেত্রে আমরা তো আর রকমের খুঁজে গুনবো না, আমরা অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়ে ইউজ করব। এখানে আমি যদি নেভিগেশন বারে লিখে দেই, সার্চ বারে যে ওয়ার্ড, WORD, ওয়ার্ড লিখে দিলাম। আমি এখানে সার্চ বারে ওয়ার্ড লিখে দেই, ওয়ার্ড, এই যে সে কিন্তু আমাকে ওয়ার্ড কাউন্ট করে দেখাচ্ছে। তার মানে আমি এই যে ওয়ার্ডকে আমি দেখলাম যে কতবার ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। তাহলে আমরা এভাবে খুঁজতে পারি। আবার এখান থেকে আমি চাচ্ছি, মাইক্রোসফট লেখা। মাইক্রোসফট সে কিন্তু অটোমেটিক আমাকে শো করতেছে একবারে সাথে সাথে লেখার ক্ষেত্রে আমাকে সে হাইলাইটস করে দেখাচ্ছে, এই একটা মাইক্রোসফট, একটা মাইক্রোসফট, একটা মাইক্রোসফট। তো আমরা এইভাবে যে কোনো বিষয় এরকমের কাউন্ট করে নিতে পারি। এখন আমি চাচ্ছি যে মাইক্রোসফট লেখার ক্ষেত্রে আমি MS লিখবো সংক্ষেপে, তাও কিন্তু মাইক্রোসফট এই যে এখান থেকে আমরা রিপ্লেস করতে পারি। এই মাইক্রোসফটের জায়গায় যদি আমি লিখে দেই MS লিখবো, MS, হ্যাঁ, MS রিপ্লেস। রিপ্লেস, মাইক্রোসফট এখানে থাকবে, এখানে মাইক্রোসফট থাকবে, এই মাইক্রোসফটের জায়গায় আমি কি রিপ্লেস করতে চাচ্ছি? মাইক্রোসফটের জায়গায় আমি চাচ্ছি MS রিপ্লেস করতে চাচ্ছি, MS। এখন আমি রিপ্লেস করব। রিপ্লেসই তো আছে, ফাইন্ড হোয়াট মাইক্রোসফট রিপ্লেস উইথ MS। তো ফাইন্ড বুঝতে পারতেছি না। আচ্ছা, এটাকে আমি এই যে আমাকে কিন্তু দেখাচ্ছে সে, এই যে মাইক্রোসফট কিন্তু পরিবর্তন হয় আমাকে MS দেখাচ্ছে। এই যে MS, এই যে MS আমার 3 জায়গায় ছিল। এবার আবার দেখি আমার MS ফাইন্ড করি, এই যে ফাইন্ড করে দেখাচ্ছে, অর্থাৎ মাইক্রোসফটের জায়গায় আমার MS লেখা সে লিখে দিয়েছে। তো আমরা ফাইন্ড এবং রিপ্লেসের এই কাজটাকে আমরা শিখে নিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের হোম ট্যাবের, মানে রিবন ট্যাবের হোমের কাজ, হোম মেনুর কাজ। তো আমরা ফাইল এবং হোমের কাজ মোটামুটি ভালোভাবে ধারণা নিতে সক্ষম হয়েছি। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছো, অথবা যদি না বুঝতে সক্ষম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা পজ করে করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় না আমার এই ভিডিও মনোযোগ সহকারে কেউ দেখলে তার কাজে কোনো রকমের কোনো দুর্বলতা থাকতে পারে। ওকে, তো এই ছিল আমার হোম মেনুর কাজ। এবার ইনসার্টের কাজ করব। ইনসার্টের কাজ দেখাবো। ইনসার্টের কি কি অংশ পাবো আমরা? পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন,
এবার আরও কিছু কিছু কাজ আছে, অ্যাপস, মিডিয়া লিঙ্কস, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বলস। আমি সব কাজগুলো তোমাদেরকে দেখাবো না, অনেক কাজ, ইনসার্টে অনেক কাজ আছে। তো আমি তোমাদেরকে অত ব্যাপকভাবে কাজ দেখাবো না, আর অনেক লং ভিডিও হয়ে যাবে। তো আমি সাধারণত তোমাদের কাজের ক্ষেত্রে যে জিনিসটা একেবারেই না হলেই নয়, এই কাজটুকু আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এই পেজের কাজ কি, এই যে কভার পেজ, আমরা কভার পেজটাকে কিন্তু যে কোনো স্টাইলে রকমের একটা কভার পেজ নিয়ে কাজ করতে পারি। তো আমরা কভার পেজের কাজটা আপাতত দেখলাম না, যেহেতু আমরা একটা পেজে কাজ করেছি। তোমরা নিজেরা ট্রাই করে দেখবে। ওকে, এই যে ড্রপ ডাউন আছে কিন্তু এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করতে পারি। এবার ব্ল্যাঙ্ক পেজও নেব না, আমরা ব্ল্যাঙ্ক পেজও নিতে চাচ্ছি না। এবার আমি একটা পেজ ব্রেকটা করে দেখাবো। আমি চাচ্ছি এই পেজটাকে ব্রেক করে, এই পেজটাকে ব্রেক করতে চাচ্ছি। এই যে আমার এই পেজটাকে কিন্তু সে ব্রেক করে দিয়েছে। হ্যাঁ, পেজ ব্রেক করে, এই যে এই পেজটাকে সে আমাকে ব্রেক মানে ভাঙা, সে ভেঙে দিয়েছে। এই হচ্ছে আমার পেজের কাজ। এবার আমি একটা টেবিলের কাজ দেখাবো। তো টেবিলের কাজটা আমি চাচ্ছি কোথায়, নিচের দিকে আমি একটা টেবিল তৈরি করে দেখাবো। এখান থেকে আমি একটা টেবিল তৈরি করবো, তাহলে টেবিলে ক্লিক করি। আমার যদি সাধারণত এই কয়টা রো এবং এই কয়টা কলাম দরকার হয়, তাহলে আমি সরাসরি এখান থেকে ক্লিক করলেই আমার এই কয়টা রো এবং এই কয়টা কলাম দেখাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কাজের সুবিধার্থে আমাদের এই কয়টা রো এবং এই কয়টা কলামে হয় না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এটা একটু দেখে নিই। ওকে, এবার আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করে নাম্বার অফ কলাম, এই নাম্বার অফ কলামের ঘরে আমি উপরে যদি ক্লিক করি তাহলে বাড়বে। যেমন এই যে আমি 10টা কলাম দিলাম, নিচের দিকে কমে উপর দিকে বাড়ে। আবার এখান থেকে যদি আমি লিখে দেই, একবারে লিখেও দিতে পারি যে আমি যদি এখানে 20টা রো চাচ্ছি, 20টা রো, ওকে দিলাম। ওকে, এই যে দেখো আমাকে কিন্তু কলাম এবং রো সম্বলিত 10টা কলাম এবং 20টা রো সম্বলিত আমাকে একটা টেবিল তৈরি করে দিয়েছে। এবার এই টেবিলেরও আবার অনেক কাজ আছে। আমি এই যে প্লাস চিহ্নিত যদি আমি একটু দেখাই, অনেক সময় আমার টেবিল বাড়তি লাগে, যে আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে আমার এই টেবিলেও হবে না, আমার আরও একটা কলাম দরকার। সেক্ষেত্রে আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, ইনসার্ট ক্লিক করি, এই যে তারপর কোন পাশে আমি যদি চাচ্ছি যে ডানে চাই, সেক্ষেত্রে আমাকে রাইট ক্লিক করতে হবে। আমি যদি চাই যে যেটা সিলেক্ট করা তার বাম পাশে আর একটা চাই, তাহলে আমি লেফটে ক্লিক করব। এই এই যে আমার ডান পাশে ক্লিক করেছি, আমাকে কিন্তু ডান পাশে সে একটা ঘর খালি করে দিয়েছে। এখানে আমি যে কোনো একটা সংখ্যা বসাই দিতে পারি। ঠিক কলামের রো এর ক্ষেত্রে ওই একই সিস্টেম, ইনসার্ট করব, তারপর ইনসার্ট অ্যাবাভ অর বিলো, নিচে নাকি উপরে। তো আমি চাচ্ছি নিচে। এই যে আমার নিচে একটা ঘর কিন্তু সে অলরেডি করে দিয়েছে। আমি যদি সংখ্যা লিখে রাখতাম তাহলে কিন্তু বুঝতে সক্ষম হতো। এভাবে আমরা যে কোনো কলাম সংখ্যা অথবা রো সংখ্যা বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, এরপরে অনেক সময় দেখা যায় যে এখান থেকেও আমাকে একটা এটার একটা ভাগ করে নিতে পারি। যেমন এটাকে আবার একটা শাখা করব। তো এটাকে আমি এই রো এটাকে এঁকে নিতে পারি। আবার চাচ্ছি যে এটার মধ্যে একটা অংশ বাড়াতে চাই। এরভাবে আমরা কিন্তু এটাকে বাড়াইয়ে কমাইয়ে নিয়ে রো টেবিল এঁকেও নিতে পারি। এখান থেকে যদি আমি আরও চাই আরও আঁকতে পারি। এবার এই জায়গাটা আবার অনেক সময় বেশি আঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে মুছতে হলে এভাবে ক্লিক করে আমি মুছে নিতে পারি। এই ছিল আমার ড্র টেবিল এবং ড্র টেবিলের কাজ। সাধারণত আমাদের এই কাজটুকু শিখলে ইনসার্টের সকল কাজগুলো, টেবিলের কাজগুলো করা যেতে পারে। তো এই ছিল আমার কাজ। এবার টেবিলের কাজ কমপ্লিট। এবার আসা যাক পিকচার, একটা টেবিলে কীভাবে একটা পিকচার আনতে পারি আমরা। পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমার ছবিটা কোথায় আছে এটা আমাকে জানতে হবে। ডেস্কটপে ক্লিক করব, কোথায় আছে ছবি আমাকে একটা খুঁজে নিতে হবে। ছবি কোথায় আছে, তো আমি এই ছবিটা নিয়ে আসতে চাই। ওকে,
আমি একটা টেবিলের মধ্যে ছবি নিয়ে আসছি, এই কারণে আমার ছবিটা রকমের একটা কলামের মধ্যে নিয়ে আসছে। তো আমি আবার পিকচার একটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কোথায় আছে ডেস্কটপ, কোথায় আছে ছবি আছে কোন ফোল্ডারে সেটা খুঁজে নিতে হবে। ছবি ডেস্কটপ, এই যে অল পিকচারের মধ্যে যাই আমরা, এখান থেকে এই ছবিটা নিয়ে আসবো। ওকে, আমি কিন্তু একটা ছবি নিয়ে এসেছি। এভাবে আমরা যে কোনো ছবি আমরা নিয়ে আসতে পারি, ছবিটাকে আমরা ছোট বড় করে নিতে পারি। এই যে এখান থেকে যদি আমরা ছোট বড় করে নিই, আমরা তাও কিন্তু করতে পারি। ওকে, এভাবে আমরা ছবি আনতে পারি। গেল ছবি আনার কাজ। আবার আমরা চাচ্ছি যে অনলাইন ভিত্তিক কোনো ছবি আনতে চাই, তাহলে অনলাইন পিকচার কীভাবে আনবো দেখো। অনলাইন আমার নেট কানেকশন থাকতে হবে অবশ্যই। আমার যেহেতু নেটের কানেকশন আছে, আমি এখান থেকে এই সার্চ দেব। যেমন আমি একটা চাচ্ছি একটা ফ্লাওয়ারের ছবি আনবো, একটা ফুলের ছবি আনতে চাচ্ছি আমি নেট থেকে। তো এখান থেকে আমার যে কোনো একটা ফুল আমি সিলেক্ট করে ফুলটা নিয়ে যেতে পারি। ওকে, ইনসার্ট। ওকে, আমার কিন্তু একটা ফুল ইনসার্ট হয়েছে। তাহলে এটাকে আমি ওরকম একই নিয়মে আমরা ছোট বড় করে দিতে পারি। তো এই হচ্ছে সিস্টেম, আমাকে কিভাবে একটা ছবি আনতে হয়, সরাসরি ডেস্কটপ থেকে কিভাবে ছবি আনতে হয় ডাউনলোড করা, অথবা অনলাইন থেকে কিভাবে একটা ছবি ইনসার্ট করতে হয়, আমরা এই বিষয়গুলো শিখেছি। এবার শেপের কাজ শিখবো। এই শেপের কাজ আমি বিস্তারিত শিখবো আমরা পাওয়ার পয়েন্টে, তারপরও আমরা ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয় এ সম্পর্কে একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, আমি এই যে বিভিন্ন শেপ আছে, এই শেপগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো অসংখ্য শেপ আছে। আমি সাধারণত একটা শেপের কাজ শিখাই তোমাদেরকে। এরকমের আমরা একটা শেপ, একটা শেপ নিয়ে আসলাম। এবার একটা শেপের, এবার এটার মধ্যে একটা ওভাল নিয়ে আসবো। আমি একটা জাতীয় পতাকা আঁকতে চাই, সেক্ষেত্রে ওকে, একটা পতাকা নিয়ে আসলাম। এবার একটা লাইন নিয়ে আসবো, মানে পতাকাটা দেওয়ার জন্য। এভাবে এই যে পতাকা। এবার কালার পরিবর্তন করতে পারি আমি এখান থেকে। যদি আমরা কালারটাকে শেপ, যে ফিল কালার, এখান থেকে লাল দেবো, এটা থেকে দেবো সবুজ, এটাকে আমরা সবুজ দেই। সবুজ। এভাবে আমরা যে রকমের ঘর, ট্রেন, গাড়ি, বাস, সব আমরা এরকমের অঙ্কন করে নিতে পারি। তো এভাবে আমরা যে কোনো ছবি শেপের মাধ্যমে, এরকম শেপ আছে অসংখ্য, এই শেপ দিয়ে দিয়ে আমরা যে কোনো ছবি এরকম আমরা অঙ্কন করতে পারি, কালার পরিবর্তন করতে পারি। এভাবে আমরা বিভিন্ন শেপ ইউজ করতে পারি। ওকে, তাহলে এবার আমরা স্মার্ট আর্টের কাজ শিখব। স্মার্ট আর্ট, এখান থেকে আমরা যে কোনো কাজের সুবিধার ক্ষেত্রে আমাকে যে রকমের দরকার সেটা আমরা নিয়ে নিতে পারি। এই যে এখানে একটা চিহ্ন আছে, 5 হেডিংসের ক্ষেত্রে আমাদেরকে এটা নিতে পারি। আমি যদি এটা নিতে চাই, এই যে এটা নিতে পারি। যেমন
ওকে, আমাকে এই একটা টেক্সট, এটাকে আমি বাড়াই কমাই নিতে পারি। এখানে লিখলাম আমি টেন্সের ক্ষেত্রে টেন্স কয় প্রকার, টেন্স, এটাকে কিন্তু আমি বাড়াই কমাই নিতে পারি, কালার পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এখানে আমি দেবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমার এই স্মার্ট আউটগুলো কোথায় লাগবে এটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এখানে দেবো পাস্ট, পাস্ট তার মানে পাস্ট টেন্স, এটাকে আরেকটু বড় করে নিতে পারি আমি, কিন্তু এটা কালারও পরিবর্তন করতে পারি। আবারও বলছি, এটাকে কিন্তু আমি সরাই নিতে পারি, এই যে এটাকে কিন্তু আমি সরাই নিতে পারি। এটা মুছে দিই। এখানে দেবো আমি ফিউচার, ফিউচার এটাকে একটু বড় বাড়াই নিতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি, কালার, এভাবে কালার চেঞ্জ করে নিতে পারি। যাই হোক, এভাবে আমরা স্মার্ট আর্টের কাজ করতে পারি। এটা কখন লাগে, যেমন অনেক সময় কবি পরিচিতি বোঝাতে যে শিক্ষার্থীদেরকে, তখন আমরা একটা কবির ছবি মাঝখানে দিয়ে তার জন্ম, মৃত্যু, বিশেষ উপাধি, বিশেষ বিশেষ কাব্য, এগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে প্রেজেন্টেশন করতে পারি। এই ক্ষেত্রে আমাদেরকে এই স্মার্ট আর্টের ব্যবহার করা হয়। তো এই ছিল আমার স্মার্ট আর্ট চার্টের কাজ। আমি তোমাদেরকে চার্টের কাজ দেখাচ্ছি, এখান থেকে একটু দেখাই। আচ্ছা, আমি চাচ্ছি একটা চার্ট দেখাবো তোমাদেরকে। ওকে, এই চার্টটা, আচ্ছা আমি একটা চার্ট নিয়ে আসলাম। এখানে কয়টা ক্যাটাগরি, এখানে 4টা ক্যাটাগরি সম্বলিত একটা চার্ট দেখাচ্ছে। আমি এই চার্টটাকে চাচ্ছি যে ক্যাটাগরি ওয়ানে কি দেখো, ক্যাটাগরি ওয়ান না দিয়ে এখানে বাংলা দিই, BANGLA, যেহেতু স্কুল পর্যায়ে বাংলা ইংরেজি সাবজেক্ট, কয়টা সাবজেক্টের চার্ট দেখাবো। ইংলিশ, ENGLISH ইংলিশ, ম্যাথ, MATS ম্যাথ, ICT। এই যে আমি এই 4টা সাবজেক্টের সিরিয়াল এখানে দিলাম। এই যে বাংলার ইয়া কিন্তু উঠলো। এবার দেব এই যে ম্যাথে দেই নেই, সেই কারণে সে শো করে নেই। এবার শো করতেছে। এই যে দেখো, আমার এই যে স্তম্ভগুলো কিন্তু সে উপরের পর্যায়ে, যার যে নাম্বার সেই অনুযায়ী সে কিন্তু উচ্চতে হয়েছে। তো বিষয়টা এরকমই, আমরা যখন ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলার যে তোমাদের রান রেটটা দেখানো হয়, সেই রান রেটটা কিন্তু এই চার্টের আকারে তোমাদেরকে দেখানো হয়ে থাকে। ওকে, তো এবার আমি একটু এই নাম্বারটা দেই, তাহলে আরো একটু বুঝতে পারবে। ওকে, এই যে দেখো, এবার এখানে দেব এখন লিখে দিলে তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, এই ছিল আমার চার্টের কাজ। এভাবে লিখে লিখে আমরা বাংলায় সে এই পর্যায়ে এই গ্রাফিংয়ের ব্যাপারটা এরকমের দেখানো হয়ে থাকে। তো এই ছিল বিষয়টা। এবার দেখাবো হেডার ফুটারের একটা কাজ। হেডার ফুটারের কাজ আমি যদি চাচ্ছি যে উপরে 3টা টাইটেল থাকবে, সেখানে আমরা এটা দিতে পারি। এখানে যা চাই আমি, তাহলে আমি চাচ্ছি বাম পাশে হেডার দেব। তাহলে এখানে লিখবো বিসমিল্লাহ, বিসমিল্লাহ শুধু। ওকে, আবার ফুটার দেব আমি, ইনসার্ট ফুটারে দেব, এই শেষেই দেব, ফুটারে দেব এন্ড, END, অথবা পেজ নাম্বার দিতে পারি আমি, দিলাম এন্ড। ওকে,
আমাকে কিন্তু প্রত্যেকটা পেজ এসে অটোমেটিক এই যে বিসমিল্লাহ এবং ফুটারে এন্ড আসবে, অটো আসবে, আমাকে আর কোনো কিছু করে দিতে হবে না। এবার আমি পেজ নাম্বার দিতে চাচ্ছি, পেজ নাম্বার টপ অফ পেজ, আমি টপ অফ পেজ এই টপ অফ পেজ, হ্যাঁ পেজ নাম্বার দেবো আমি এই যে ডান পাশে দিতে চাই। আচ্ছা এই যে ডান পাশে দিচ্ছি, আমার পেজ এই যে ডান পাশে অটোমেটিক সে কিন্তু নিয়ে নিচ্ছে। 1 নাম্বার পেজ, আমার 2টো পেজে কাজ হচ্ছে, 2 নাম্বার পেজ, এই 3টে পেজে কাজ করেছি আমি, 3টে পেজ, 4টা পেজ, 5টা পেজ, আমাকে অটোমেটিক সে কিন্তু 5টা পেজ করে দিয়েছে। তো এই হচ্ছে আমার হেডার ফুটারের কাজ এবং পেজ। এই যে এবার টেক্সট বক্সের কাজ, টেক্সট বক্সের কাজ হচ্ছে কোনো কিছু লেখার জন্য আমরা টেক্সট বক্স নিয়ে তারপর কাজ করি। সাধারণত পাওয়ার পয়েন্টে আমরা টেক্সট বক্স ছাড়া কোনো কিছু লিখতেই পারবো না। ওয়ার্ড আর্টের কাজ, এই ডিজাইনগুলো আমরা কোনো লেখা লিখে আমরা ওয়ার্ড আর্ট করে নিতে পারি। তারপরে অবজেক্টের কিছু কাজ আছে, আমরা ক্রিয়েট নিউ অবজেক্ট, আমরা যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অবজেক্টে ক্রিয়েট ফাইল থেকে আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করতে পারি। এই ডেট অ্যান্ড টাইম, আমরা যদি কোনো ডকুমেন্টে ডেট টাইম দিতে চাই সেক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম দিতে পারি। এই যে ইকুয়েশন, আমরা যদি বীজগণিতের ক্ষেত্রে বা হায়ার ম্যাথের ক্ষেত্রে কোনো কাজ করি সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ইকুয়েশন দিয়ে আমরা কাজ করব, না হয় কিন্তু আমরা হাফ বা ভগ্নাংশের সংখ্যাগুলো কিছুতেই লিখতে পারবো না। তো আমাদের অবশ্যই এই ইকুয়েশন দিয়ে কাজ করতে হবে। তারপর সিম্বল, আমাদের অসংখ্য সিম্বল আছে, এখান থেকে যে কোনো সিম্বল যদি নিতে চাই এই সিম্বল, অথবা এই সিম্বল ছাড়া যদি আমরা কিছু চাই এখান থেকে এই সিম্বলগুলো ব্যবহার করে আমরা যে কোনো কাজ করতে পারি। অনেক সময় পরীক্ষায় এরকম আসতে পারে যে এই এটা কোথায় থাকে, কোন ফাংশনের মধ্যে এটা পাওয়া যায়। এই যে সিম্বল, স্পেশাল ক্যারেক্টার্সের মধ্যে স্পেশাল ক্যারেক্টার্স, এই যে স্পেশাল ক্যারেক্টার্স যা চাই আমরা এরকম আমরা নিয়ে নিতে কাজ করতে পারি। এই যে যেটাকে আমরা নিতে চাই সেটা সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট দিয়ে দেই তাহলে কিন্তু এই লেখা এই সিম্বলটা আমাদের এখানে ইনসার্ট হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমি তোমাদেরকে এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম। টাইটেলস ডিজাইন, সাধারণত ফাইল, হোম, ইনসার্ট এর মধ্যেই আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়। ডিজাইন অতটা ভেরি করে না, শুধু যতটুকু দরকার ওইটুকুই আমি দেখাবো। এই যে কালার আর ফন্টস, এখান থেকে আমরা এই যে ওয়াটারমার্ক, যেমন ওয়াটারমার্কটা কখন করি, আমি চাচ্ছি যে আমার একটা স্পেশাল নোট, এই নোটটা কেউ ফলো করতে পারবে না, সেক্ষেত্রে আমি এটাকে ওয়াটারমার্ক করে দিতে পারি। তাহলে কী করব, কাস্টম ওয়াটারমার্ক, এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে টেক্সট ওয়াটারমার্ক করব। কি এখানে আমি টেক্সট ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, স্কেল না, টেক্সট ওয়াটারমার্ক করব। টেক্সট ওয়াটারমার্ক করতে চাই, কি করব, আমি টেক্সট দেব, এখানে আমি চাচ্ছি কাগজটায় আমার নাম লিখে দেব। এই যে ওকে, এই যে আমার কিন্তু এই ওয়াটারমার্ক হয়ে গেছে, নীলুফার ইয়াসমিন। অর্থাৎ আমি যখন কোনো আমার শিক্ষার্থীকে স্পেশাল কোনো নোট দেব এই নোটটাকেও কপি করে আর প্রিন্ট করতে পারবে না। এই হচ্ছে আমার ওয়াটারমার্কের সুবিধা। আমি এভাবে ওয়াটারমার্ক করে করে নোট দিয়ে দিলে এই সুবিধাটা পাওয়া যায়, সে কারণে ওয়াটারমার্ক করা হয়। তাহলে ওয়াটারমার্ক কীভাবে করতে হয়, প্রথমে ওয়াটারমার্কের এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে মোর কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব, তারপর ওখানে টেক্সট ওয়াটারমার্ক লিখে দেবো, অর্থাৎ টেক্সট মানে লেখা, তো তারপরে আমার এই লেখাটা হয়ে যাবে। এভাবে আবার যদি আমি উঠাতে চাই তাহলে এই রিমুভ ওয়াটারমার্ক করলেই আমার লেখাটা উঠে গেছে। এই হচ্ছে আমার ওয়াটারমার্কের কাজ। এবার পেজ কালার করব। পেজ কালার করার ক্ষেত্রে এখান থেকে পেজ কালারে যে তুমি যে কালারটা শো করবে, যে কালারটা দিতে চাও সে কালারটা এখান থেকে দিয়ে দিতে পারো। এবার আমি চাচ্ছি পেজ বর্ডার দিব। পেজ বর্ডারের ক্ষেত্রে আমাকে আমি পুরো পেজটাকে বর্ডার দিতে চাই। পেজ বর্ডার, এখান থেকে আমি যদি এই ডিজাইনটা দিই তাহলে এই পুরো পেজ বর্ডার হয়ে গেল। আবার আমি চাচ্ছি এখান থেকে বিভিন্ন স্টাইল দেয়া আছে,
এই যে আমি চাই এই ডিজাইন এই বর্ডারটা দেবো, তাহলে আমাকে এই কিন্তু সে শো করেও দেখাচ্ছে, প্রিভিউ করে দেখাচ্ছে। তাহলে আমরা এইভাবে বর্ডার দিয়ে দিতে পারি। আমি চাচ্ছি কোনো চিত্রভিত্তিক কোনো বর্ডার দেবো, তাহলে আমি আর্টে ক্লিক করব। আর্টে ক্লিক করার পর এখান থেকে আমি যদি চাই যে এই ফুলটা দিব, তাহলে আমার এইভাবে এই যে এই আর্ট হয়ে গেল। এভাবে আমরা সব প্রত্যেকটা কাজ এভাবে বর্ডার দিয়ে দিতে পারি। এই যে অল সিলেক্ট অল দিলাম, এভাবে আমরা পেজ বর্ডার দিয়ে দিতে পারি। তো এইটা বেশ সুন্দর একটা কাজ। আমরা অনেক সময় পেজটাকে বর্ডার দিই, তাহলে শিক্ষার্থীরা কোনো নোট পড়তে গেলে এই পেজ বর্ডারের কারণে একটু মানে তাদের আনন্দ লাগে। তো এই ছিল আমার ডিজাইনের কাজ। আর পেজ লেআউট তো আমরা প্রিন্ট কাজ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মার্জিনের কাজ করতে পারি, যেটা আমি প্রিন্ট করতে যেয়ে তোমাকে মার্জিনের কাজ দেখিয়েছি। এখানে কিন্তু শো করতেছে এই যে টপ কতটুকু, বটমে কতটুকু, লেফটে কতটুকু, রাইটে কতটুকু তুমি মার্জিন থাকবে। এবং নর্মাল সাধারণত এক 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 দেওয়া আছে, আমার কিন্তু এই নর্মাল করাই আছে। আবার আমি চাচ্ছি এটাকে যে টপ হাফ ইঞ্চি, বটম হাফ ইঞ্চি, লেফট হাফ ইঞ্চি, রাইট হাফ ইঞ্চি, এভাবেও আমি করে নিয়ে নিতে পারি। এবার তো এই হচ্ছে আমার মার্জিনের কাজ। এবার ওরিয়েন্টেশন সম্পর্কে ধারণা দিয়েছি। যদি আমার লেখার ধরন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি ল্যান্ডস্কেপ করে নিতে পারি। কিন্তু কাগজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আবার এটা হচ্ছে লেখার ধরন অনুযায়ী, যদি আমার কাগজটাকে লেখা বেশি হয় সেক্ষেত্রে আমি ল্যান্ডস্কেপ করে নিই। আমরা ক্ষেত্র বিশেষে ল্যান্ডস্কেপ করি, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পোর্ট্রেট অবস্থায় থাকে। তো এই হচ্ছে সাইজ, যে কাগজের সাইজ আমরা সাধারণত 8.5x11 এই সাইজে আমরা কাগজ প্রিন্ট করে থাকি। তো এই ছিল আমার কাজ। আরও অসংখ্য কাজ আছে, লাইন নাম্বারস, হাইপারলিঙ্ক, লেফট, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কত ধারণা দেওয়ার চেষ্টা করবো না। এমনিতেই আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপাতত এ পর্যন্তই থাকবে তোমাদের কাজ। তো এই হচ্ছে বিষয়টা। এরপরও রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই বিষয়গুলো তোমাদেরকে অত বেশি এর উপরে কোনো কাজ নেই। তো যারা একেবারে পেশাদারি কাজ করে সেক্ষেত্রে তাদের এটা বিশেষ জানা দরকার। তো সাধারণত আমাদের যে বিষয়গুলো জানা একান্ত জরুরি, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই মধ্যে যে কাজগুলো আছে এই মেনুগুলোর অধীনে এই যে কয়টা গ্রুপ আছে এই গ্রুপ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তীতে তোমাদের যদি কোনো সমস্যা হয় অথবা কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদেরকে আমি পরবর্তীতে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো, এবং যেখানে যে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদেরকে এই মাইক্রোসফট ওয়ার্ডেরই মানে রিবনের প্রত্যেকটা মেনুর যে গ্রুপ আছে, এক একটা মেনুর অধীনে, যেমন হোমের অধীনে যে গ্রুপগুলো আছে, এই এক একটা মেনুর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।